অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান শেষে এবং অন্যান্য উচ্চ পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠান যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় শুক্রবার রাত 9:30 ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি আজ বাংলাদেশ সময় রাত 2:15 ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইড লাইনে 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে সংঘটিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অবদান রাখার অঙ্গীকার করেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। যুক্তরাষ্ট্র থেকে মল্লিকা খানের রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধান উপদেষ্টা তার ভাষণে তুলে ধরেন সমসাময়িক নানা প্রসঙ্গ। বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে। বক্তব্যের শুরুতেই সামিট অব দ্য ফিউচার আয়োজনের জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের দূরদর্শী ভূমিকা প্রশংসা করেন তিনি। ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে স্বৈরাচারী অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্র কাঠামো দুঃসহ হয়ে গেছে, তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা, দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে। অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের ধারাবাহিকতা রক্ষার সমুন্নত ও প্রসারিত করতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ মনে করে যে শান্তি রক্ষা এবং সংঘাত মোকাবেলা জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার মূল চালিকা শক্তি। শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত দীর্ঘমেয়াদী প্রভাবগুলো অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীতে বৈশ্বিক অগ্রাধিকারগুলো সবাইকে সঠিকভাবে নির্ণয় করতে হবে। সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি। দারিদ্র বিমোচন, বেকারত্ব ও কার্বন নিঃসরণে তিনি শূন্য ধারণা তুলে ধরেন বাংলাদেশের সরকার প্রধান। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতার কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্বব্যাপী চলমান যুদ্ধ নিরসনে সবাইকে এগিয়ে আসতে হবে। গত 7 বছর ধরে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে আগত 12 লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবন ধারণ করতে পারে সে লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রশংসার দাবিদার বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ গত 7 বছর যাবৎ মিয়ানমার হতে আগত 12 লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে। এর ফলে আমরা বিরাট সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ ও আমাদের অঞ্চলের জন্য প্রথাগত ও অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতেও আন্তর্জাতিক সহযোগিতা চান তিনি এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে। জাতিসংঘে অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস অর্থনৈতিক উন্নয়নে বিশেষ তাগিদ দিয়েছেন। রোহিঙ্গা সংকট ও চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নোবেল বিজয়ী সরকার প্রধান বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। মল্লিকা খান, মাই টিভি, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে এক বৈঠকে মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেছেন। দুই নেতা আলোচনার সময় বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, সক্রিয়করণ, জলবায়ু পরিবর্তনের গবেষণা, সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আহ্বান জানিয়ে বলেন, দুই দেশ জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব সহ অনেক কিছু ভাগ করে নিয়েছে। জলবায়ু সংকটের কারণে উদ্ভূত বিপদের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আমাদের পুরো অস্তিত্বই ঝুঁকির মুখে। মালদ্বীপের প্রেসিডেন্ট দেশের নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশের শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন। মোহাম্মদ মুইজ্জু বলেন, উভয় দেশ পর্যটন, মৎস্য সম্পদ এবং জলবায়ু পরিবর্তন গবেষণায় একসঙ্গে কাজ করতে পারে। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারিত করার আহ্বান জানান। রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার দিবাগত রাতে সারা দেশে 4 ঘন্টার জন্য বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি। সংস্থাটির মহাব্যবস্থাপক সাইদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিস্টেমের কনসোর্টিয়াম কর্তৃক শনিবার দিবাগত রাত 2টা থেকে রোববার ভোর 6টা পর্যন্ত মোট 4 ঘন্টা সাবমেরিন কেবল লাইটিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে সাবমেরিন কেবলের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে। ওই রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। আজ 28 সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস 2024। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি পালিত হবে। দিবসটি এবছরের নির্ধারিত প্রতিপাদ্য হচ্ছে রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ। অপরদিকে বাংলাদেশ তথ্য কমিশন দেশীয় প্রেক্ষাপটে তথ্য জানার অধিকার দিবস 2024 এর স্লোগানের শিরোনাম দিয়েছে, কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস 2024 উপলক্ষে শুক্রবার বাণী প্রদান করেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তথ্য কমিশনকে ঢেলে সাজানো ও বিদ্যমান তথ্য অধিকার আইনের সংশোধনের আহ্বান জানিয়েছে। কক্সবাজারের চকরিয়ায় লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যার ঘটনায় মূল হোতা সহ আরও 2 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার ভোরে চকরিয়া উপজেলার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী। এ নিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 9 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মোহাম্মদ আবুল কালাম চৌধুরী জানান, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা যৌথ অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের চাঞ্চল্যকর ঘটনার মূল হোতা নাসির উদ্দিন সহ হত্যাকাণ্ডে জড়িত তার সহযোগী এনামকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নীলফামারীর ডিমলা ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদ সীমার ছুঁই ছুঁই প্রবাহিত হচ্ছে। তিস্তার পানির প্রবল চাপ নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি গেট খুলে দিয়েছে পাউবো কর্তৃপক্ষ। অকাল বন্যার আশঙ্কা করছে বন্যা সতর্কীকরণ কর্তৃপক্ষ। বন্যা নিয়ন্ত্রণ ও তিস্তা ব্যারেজ রক্ষণাবেক্ষণ দায়িত্বে থাকা ডালিয়া পাউবো নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, গত কদিন ধরে অবিরাম ভারী বর্ষণ আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যে মুহূর্তে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে আশঙ্কা করছেন তিনি। এদিকে এই অঞ্চলের অভিন্ন 10টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। টইটুম্বুর হয়ে পড়েছে খালবিল। 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অল্প বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয় কুষ্টিয়া জেলার কুমারখালী পৌরসভায়। ভারী বৃষ্টিতে ডুবে যায় শহরের সব গুরুত্বপূর্ণ সড়ক, হাঁটুপানি জমে হাসপাতাল, উপজেলা থানা, সরকারি কলেজ
গুরুত্বপূর্ণ সড়ক সহ পৌর বাস টার্মিনালে। শতবর্ষের প্রাচীন পৌরসভাটিতে পরিকল্পিত ড্রেনেজ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নির্মাণের জোর দাবি জানিয়েছে স্থানীয়রা। কুমারখালী প্রতিনিধি লিপু খন্দকারের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। এই চিত্র কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের। অল্প বৃষ্টিতেই এমন পরিস্থিতি তৈরি হয় শতবর্ষী কুমারখালী পৌরসভায়। হাসপাতালে প্রবেশে জলাবদ্ধতার জন্য নিয়মিত ভোগান্তিতে পড়ছেন হাসপাতালে আসা রোগী, রোগীর স্বজন ও সাধারণ নাগরিকেরা। এছাড়াও থানা কম্পাউন্ডের ভিতরে পানি উঠে আসার বিষয়েও অনেকেই জানান, ভারী বৃষ্টি হলেই থানার ভিতরেও হাঁটু পানি জমে যায়, তাই প্রয়োজনে আসা মানুষেরা ভোগান্তির শিকার হন। এটা ধরেন আমাদের যাতায়াতের এই যে ওষুধ পানি আনা নেওয়া, এই যে কি যে একটা সমস্যা, এটা মানে আপনাদের আমরা বলি বোঝাতে পারবো। যা আসা ওষুধ পানি টানি আনা সব দেখতে সমস্যা। আমাদের চাওয়া হচ্ছে দ্রুত ড্রেনেজ সিস্টেম আর কি, হাসপাতাল এবং পুরো শহরেই দ্রুত ড্রেনেজ সিস্টেম, যাতে এই ধরনের সিচুয়েশনের মুখোমুখি আর আমাদের না হতে হয়। পৌরসভার পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয়রা। এর জন্য আমরা মেয়রের কাছে আবেদন করেছি পৌরসভাতে কাজের জন্য। তো গতবারও বলে যে রাস্তা কাজ হবে, কিন্তু হয় না। শুনলাম যে পরবার 3বার টেন্ডার হয়েছে, কিন্তু টেন্ডার কি কারণে কাজ হচ্ছে না জানি। বিগত সরকারের যে মেয়র ছিলেন অরুণ সাহেব, উনিরা বারবার প্রতিশ্রুতি দিয়েছে, ওনার কাছে অনেকবার যাওয়া হয়েছে, টিএনও সাহেবের কাছে যাওয়া হয়েছে, কেউ আমাদের কোনো উপকার করেনি। একই রকম পরিস্থিতি তৈরি হয় উপজেলা কমপ্লেক্সের প্রধান সড়ক কুমারখালী ডিগ্রি কলেজের সড়কেও। প্রায় 1 মাসেরও বেশি সময় পানি জমে থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন, এতে ব্যাহত হচ্ছে পড়ালেখা। আমাদের এখন সব পরীক্ষা চালু রয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালু রয়েছে, বোর্ডের পরীক্ষা চালু রয়েছে, কলেজ পরীক্ষা চালু রয়েছে, 5000 ছাত্রের ক্লাস কোনোটাই এখন তো হচ্ছে না। প্রত্যেকটা যে কটা কালভার্টের কথা বললাম প্রতিটা এখন বন্ধ, যার কারণে আমাদের কলেজে পানি বেরোতে পারছে না, পাড়ার পানি বেরোতে পারছে না, যার কারণে এই জলাবদ্ধতার ভেতরে আমাদের পড়ে থাকতে হচ্ছে। পানি যা জমে আছে এর তাৎক্ষণিক সরানোর জন্য দাবি জানাচ্ছি, পাশাপাশি স্থায়ী যাতে সমাধান হয়, এটা পার্মানেন্ট সলিউশন অবশ্যই হওয়া দরকার। পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন সমগ্র পৌরসভা কেন্দ্র করে ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে বলেও জানানো হয়। বর্তমানে আমাদের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প নামে একটি বড় প্রকল্পে মাস্টার ড্রেন নির্মাণের পরিকল্পনা আছে এবং ইতিমধ্যে ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। অতি বর্ষার কারণে ইতিমধ্যে কাজ আমরা শুরু করতে পারি নাই, খুব শীঘ্রই কাজ শুরু হবে এবং আশা করা যায় অতি শীঘ্রই আমরা এই জলাবদ্ধতা থেকে স্থায়ী সমাধান পর্যায়ে পৌঁছাতে পারব। দ্রুত পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পন্ন করে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে উদ্ধার করা হবে, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী আবু সাইদের শরীরে মিলেছে শটগানের গুলির চিহ্ন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। মৃত্যুর 2.5 মাস পর ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া গেছে এসব তথ্য। ময়নাতদন্ত রিপোর্ট প্রমাণ করে এটি ছিল একটি হত্যাকাণ্ড। এই ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন আবু সাইদের সহপাঠী সহ বাবা, মা, ভাই। শিক্ষার্থীরা আর পুলিশ বলছে হত্যাকাণ্ডের সাথে শিক্ষক, পুলিশ, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। রংপুর থেকে মাহমুদুল হাসানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের ডেস্ক রিপোর্ট। গত 16 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে খুব কাছ থেকেই আবু সাইদের ওপর গুলি চালায় পুলিশ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক আবু সাইদের। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে গত 17 জুলাই তাজহাট থানায় একটি মামলা করে। পরবর্তীতে 18 আগস্ট 10 পুলিশ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক সহ 17 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। আবু সাইদের ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে শটগানের গুলির আঘাতে আবু সাইদের শরীরে অসংখ্য ছিদ্র তৈরি হয়, এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। এছাড়া তার মাথার মধ্যভাগ থেকে পশ্চাৎভাগ পর্যন্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে ময়নাতদন্তে। এ ঘটনা দ্রুত বিচার দাবি করেছেন আবু সাইদের সহপাঠী সহ সাধারণ শিক্ষার্থীরা। আবু সাইদ হত্যা মামলা যেটা, এটার জন্য সুস্থ তদন্ত হয়ে সুস্থ বিচার হয়, এটাই আমরা প্রত্যাশা করি। যত দ্রুত সম্ভব এটা হলো কার্যকর করা হয়, সুষ্ঠু বিচার হোক এবং এর সাথে যারা জড়িত ছিল তাদেরও বিচার হোক। আবু সাইদের হত্যার দ্রুত বিচার দাবি করেছেন আবু সাইদের বাবা, মা সহ বড় ভাই। আমার ছেলেকে যাই হত্যা করছে তার ফাঁসির দাবি জানাইছি। চলো তাই হলো মারছে, আমি জানি তাদের বিচার দেখি মরি যাই। এই বিচার দেখে জানি বাংলাদেশের মানুষ ভয়ে জানে কাঁপে যে এইরকম বৈষম্য জানি কোনো সরকার আর জানি সাহস না পায়।
আর পুলিশ বলছে এই হত্যাকাণ্ডের সাথে শিক্ষক, পুলিশ, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ যারাই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে। তদন্ত যাতে কোয়ালিটি সম্পন্ন হয় সেটার জন্য পিবিআই আন্তরিক আছে, পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে। আসামি যারাই হোক শনাক্ত হলে তারা গ্রেপ্তার হবে, আইনের আওতায় আসবে। অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি প্রফেসর ডক্টর শওকত আলী বলছেন, আবু সাঈদের মৃত্যুর ঘটনা আন্তর্জাতিক আদালতে বিচার হতে হবে, আর এই হত্যার সাথে যারাই জড়িত থাকুক তাদেরও বিচার হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় আইন উপদেষ্টাকেও চিঠি দিয়ে জানাবো, এটা যেন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে অতি দ্রুত সুষ্ঠু বিচারের স্বার্থে আমরা এটার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আগামী 9 অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে প্রতি বছরই জমজমাট দুর্গোৎসব পালিত হয়। এবছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় 605টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। জেলার প্রতিমা শিল্পীরা দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন। বিগত বছরের তুলনায় এবছর উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালনের জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া মণ্ডপগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের বৃহত্তর ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। পুজোর প্রস্তুতি নিচ্ছেন পূজারীরা। ব্রাহ্মণবাড়িয়া শহর সহ 9টি উপজেলায় এবছর 605টি মণ্ডপে দুর্গাপূজা পালিত হবে। সেই লক্ষ্যে শেষ মুহূর্তে প্রতিমা কারিগররা প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন। এখন পর্যন্ত প্রতিমা তৈরির প্রায় 70 থেকে 80% কাজ শেষ করেছেন তারা। প্রতিমাগুলো দাঁড় করানো আছে সারি সারিভাবে। দেবী দুর্গার সঙ্গে রয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী। মুখমণ্ডল সহ দেহের অবয়ব গঠন করা হয়েছে। পাশাপাশি রংতুলির আঁচড়ে প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিমাগুলো। প্রতিমার শিল্পীরা জানান, এবার বন্যার কারণে জাঁকজমক ও বড় আকারে প্রতিমার চাহিদা একটু কম থাকায় গতবারের চেয়ে এবার লাভ কম হওয়ার আশঙ্কা করছেন তারা। মনে করেন কোনো রকম এবার চইলা বিরা থাকতে পারো আর কি, এই আর কি, মানে জানডা বাসায় মনে করেন এবার ব্যবসা মোটামুটি একটা যান বাসায় থাকতে পারো, এই আর কি। কয়েকদিনের মধ্যেই রংতুলির আঁচড় শেষে সৌন্দর্য ফুটিয়ে তুলে প্রতিমা মণ্ডপে মণ্ডপে পৌঁছে দেওয়া হবে। তাই শেষ মুহূর্তে ব্যস্ততার কমতি নেই মৃৎশিল্পদের। আমাদের কাজ খুব দ্রুত চালাইতে হইতেছে, রাইতে দিনে কাজ করতেছি, তাই তো শেষ করতে হবে। সবগুলো মূর্তি তো দিতে হবে প্রতিটি মন্দিরে। সুষ্ঠুভাবে পূজার আয়োজনের প্রত্যাশা করছেন আয়োজকরা। মুসলিম ভাই বোনরাও আমাদের পুজোতে আসে, সব পূজাতে অংশগ্রহণ করে। এখানে মনে হয় না যে কে হিন্দু কে মুসলিম, এইসব ভাবভক্তির বারম্বরতা নাই আমাদের মাঝে। এই পূজায় অন্যান্য বছরের ন্যায় এবছরও আমাদের বিপুল সংখ্যক লোকের সমাগম হবে বলে আমরা এটা বিশ্বাস করছি। আর এদিকে জেলা পুলিশ সুপার জানান, অন্যান্য বছরের তুলনায় এবার উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালনে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও ভলেন্টিয়ার সহ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সব দিক থেকে আমরা সজাগ আছি যে এবার অন্য যে কোনো দিনের তুলনায়, যে কোনো সময়ের তুলনায় আমরা এবার অত্যন্ত সুন্দর একটা পরিবেশ উপহার তাদেরকে দিব। অবশ্যই তপু, মাই টিভি।